চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ক্যালকুলাস। আজকে আমি তোমাদের এই যে ক্যালকুলাস রয়েছে এটা আজকে এই ভিডিওর মাধ্যমে সহজ করে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা করব। এই যে ক্যালকুলাস রয়েছে, অনেকেই মনে করে ক্যালকুলাস যে খুব কঠিন একটা সাবজেক্ট এবং এটা করতে খুব কঠিন হয় এবং অনেকেই অনেক রকম কথা বলে। মূলত সবাই বলে যে ক্যালকুলাস নাকি কম বয়সে বোঝা যাবে না। কিন্তু আজকে আমি তোমাদের এই যে ভিডিওটার মাধ্যমে অল্প হলো ক্যালকুলাসটা বোঝানোর চেষ্টা করব। ক্যালকুলাস হচ্ছে ম্যাথমেটিক্সের একটা খুব দরকারি শাখা, যার মধ্যে এখনো আগে অনেক কাজ চলেছিল এবং এখনো অনেক কাজ চলছে। টু ডাইমেনশনাল স্পেসে যদি আমরা কোনো একটি রেখা আমরা টানি, তাহলে তোমরা যেন রেখা অনেকগুলি বিন্দু দিয়ে তৈরি হয়, তাহলে রেখার মধ্যেকার যে কোনো দুটি বিন্দুর মাঝে যে এরিয়া আছে সেই এরিয়াটা আমরা যে বের করব, তার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব তাকেই আমরা বলবো, সেই পদ্ধতিকেই আমরা নাম দিয়েছি ক্যালকুলাস। অর্থাৎ ক্যালকুলাস কোনো বড় জিনিস না, এটা শুধুমাত্র আমাদের সাহায্য করে এই দুটো মাঝের কোনো দুটি বিন্দুর মাঝখানে, এটা রেখার মাঝখানে দুটি বিন্দুর মাঝখানে যে এরিয়া আছে সেটা বের করার জন্য। এখন তোমরা বলবে কারণ তোমরা জানো যে বিভিন্ন সময় আমরা এরিয়া বের করতে পারি। কেমন করে? যদি আমরা বড় ক্ষেত্রে কোনো এরিয়া বের করতে চাই তাহলে আমরা বাহু স্কয়ার, অথবা কোনো আমরা আয়তকারে যদি আমরা এরিয়া বের করতে চাই তাহলে আমাদের করতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু তাহলে আমরা কেন ব্যবহার করবো এই ক্যালকুলাস? এরকম একটা কোয়েশ্চেন তোমাদের মধ্যে আসতে পারে। তো যখন আমরা এই যে তোমরা বললে বাহু স্কয়ার অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তখন হবে যখন আমরা কোনো একটি লম্বা একটি রেখার দ্বারা রেখার মধ্যেকার মাঝের কোনো দুটি বিন্দুর মাঝেকার যে এরিয়া হয় সেটা বের করব। তো হরাইজন্টাল যে অক্ষ রয়েছে তার সমান্তরালে যদি আমাদের কোনো একটা রেখা থাকে তাহলে আমরা তার এরিয়া খুব সহজে বের করতে পারবো। কিন্তু যদি সেখানে সরলরেখা যে রয়েছে তার পরিবর্তে যদি কোনো বক্ররেখা থাকে তাহলে আমাদের কিন্তু বের করতে সেটা আমরা পারবো না, কারণ উঁচু নিচু রয়েছে। তখন আমরা যে পদ্ধতির সাহায্যে এর মাঝে ওই বক্ররেখার মাঝে দুটো বিন্দুর মাঝে যে এরিয়া আছে সেটা বের করতে পারবো, তার নাম ক্যালকুলাস। তো এখন ব্যাপারটা আমি একটু বোর্ডে তোমাদের আঁকিয়ে এবং লিখে তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা এই ক্যালকুলাসটাকে একটু বোর্ডের মধ্যে আমি তোমাদের আঁকিয়ে জিনিসটা একটু বোঝাই। তো তোমরা এটা দেখো, তোমরা জানো এটা একটা টু ডাইমেনশনাল, তো এটা টু ডাইমেনশনাল স্পেস, এবং এখানে দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এবং এই যে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। তো ওয়াই এক্সিস ভার্টিক্যালি থাকে এবং এক্সিস হরাইজন্টালি থাকে। এবার তোমরা দেখো আমি এই যে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিসের মাঝে এই ওয়াই এক্সিস যে ভার্টিক্যালি আছে সেখান থেকে কে এল নামে একটি রেখা টেনে নিয়েছি। এবার একটা রেখা টেনে নিয়েছি যাতে আমরা বুঝতে পারি, তো কে এল নামে রেখা টেনে নিয়েছি। এবার এই কে এল রেখার মাঝে আমরা যে কোনো দুটো একটা বিন্দু রয়েছে। তো এই যে দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা, আমরা এই রেখার মধ্যে অনেক অজস্র বিন্দু রয়েছে, সেই বিন্দুর মধ্যে আমি এই দুটো বিন্দু ধরেছি। হলো। তারপর এখন আমাদের দেওয়া আছে, দেখো এখানে যেটা যে দৈর্ঘ্য রয়েছে সেই দৈর্ঘ্য কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 2 এবং প্রস্থ দেওয়া আছে 3। সুতরাং যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে তাহলে আমরা খুব সহজেই এই যে এরিয়াটা আছে তাহলে আমরা বের করতে পারি। কারণ এটা একটা আয়তকার চতুর্ভুজ, তো এর জন্য আয়তকারের কি সূত্র? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো 3 দুগুণে 6 হচ্ছে এখানকার যে এরিয়া। এই যে এটা গোটাটা হচ্ছে এরিয়া, এই গোটা দেখো চতুর্ভুজটা এর মাঝের এরিয়া হচ্ছে 6। এখন এটা কিন্তু এই দেখো এখানে দেখো এটা হচ্ছে আমাদের হরাইজন্টালি আছে। তো এটা হচ্ছে আমরা জানি এক্স এক্সিস। এবার এক্স এক্সিস এর সমান্তরালি আমাদের যে রেখাটা আমরা নিয়েছি যার নাম হয়েছে কে এল, তো এটা আমরা বের করতে খুব সহজ হয়েছে, খুব সহজে আমরা বের করতে পেরেছি। কিন্তু যদি এখানে কে এল এর জায়গায় খুব ওঠানামা কোনো বক্ররেখা থাকতো, সরলরেখা, যদি কোনো বক্ররেখা থাকতো তাহলে কিন্তু আমরা এটা বের করতে পারতাম না। সেখানে যাচ্ছি, তার আগে তোমরা একটা জিনিস দেখো,
আমি দেখো এখানে অনেক কটা জিনিস লিখে দিয়েছি, যেমন 1,0, 3,0, 1,3, 3,3, এগুলো সব কি। দেখো আমরা এখানে দেখো যে দুটো বিন্দু ধরেছি, এই দেখো 4টা বিন্দু ধরেছি, যার সাহায্যে আমরা যে এরিয়াটা বের করার একটা মাপ পেয়েছি, সেই বিন্দুগুলোকে আমরা মানে এই বিন্দুগুলো পেলাম কেমন করে। তোমরা মনে করো এখানে আমি যে বিন্দু, এখানে একটা বিন্দু ধরলাম, এখানে একটা বিন্দু ধরলাম, ফলে এবং নিচে এখানে বিন্দু, একটা নিচে এখানে বিন্দু করার ফলেই আমরা কিন্তু এটা পেয়েছি। যদি আমরা এখানে একটা ধরতাম, এখানে একটা ধরতাম, এরকম করে করলে কিন্তু হতো না। তাহলে এই যে 1,3, 3,3, এগুলো একটা অঙ্কের ভাষা, একটা অঙ্কের একটা ভাষা আছে, তো একে বলা হয় স্থানাঙ্ক। তো আমাদের এখানে দেখো, যখন আমরা দেখো এখান থেকে ও থেকে আমরা যখন শুরু করছি এক্স এক্সিসে, যখন আমরা 1,0 পর্যন্ত আমরা আগানোর পরে আমরা 1,3 পর্যন্ত উপরে উঠবো, এবং 1,3 পরে আমরা দেখেন 3,3 পর্যন্ত যাব, আবার 3,0। তো এগুলোকে স্থানাঙ্ক বলে। তো স্থানাঙ্কের সাহায্যে আমরা এই গোড়া জিনিসটাকে পেলাম। তো এটা তোমরা ভেবে নেবে, এগুলো এই 4টা যে আমরা সংখ্যা লিখেছি ব্র্যাকেটের সাহায্যে, তো এগুলো হচ্ছে শুধুমাত্র স্থানাঙ্ক। এবার এখন দেখো আমরা এখানে আরেকটি কিন্তু 2 ডাইমেনশনাল স্পেস নিয়ে এসেছি। এবার দেখো দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য? এখানে দেখো আমরা এখানে যে সরলরেখাটা ধরেছি, এটা কিন্তু হরাইজন্টাল বা এক্স এক্সিস বরাবর, এটা কিন্তু এক্স এক্সিস বরাবর কিন্তু এটা সমান্তরাল ছিল। এখন এখানে দেখো এটাও কিন্তু একটা সরলরেখা, কিন্তু সরলরেখাটা মানে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, আমরা যখন আমরা এরিয়া বের করলাম, তখন আমরা যেটা মানে এটা আয়তক্ষেত্র, তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সাহায্যে বের করতে পারলাম। কিন্তু এখানে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এটা প্রত্যেকটা জায়গায় মানে সঠিক গ্যাপ নেই। অর্থাৎ আমরা যদি এর যে কি বলে এরিয়া বের করতে চাই, তাহলে আমাদের এরকম করতে হবে, আমাদের এইটুকু এরিয়া বের করলাম, আমাদের এইটুকু আমাদের এরকম মানে সরল রেখা বরাবর হবে। কিন্তু তো দেখো এখানে আমরা দেখি এই যে আয়তক্ষেত্র হচ্ছে, এই আয়তক্ষেত্র এখন কিন্তু আমরা এটা সহজে কিন্তু এরিয়া বের করতে পারবো। এবং যদি আগেরটা যদি আমাদের এরিয়া বের করতে হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমরা কি করতে পারি, আমরা এর পরবর্তীতে আমরা এই যে এখানে দেখতে ত্রিভুজের মতো হচ্ছে, তো ত্রিভুজের সূত্র তোমরা দেখো, যেমনটা 1/2 গুণ ভূমি গুণ লম্ব, এই সূত্র লাগিয়ে আমরা এর খুব আমরা এটা বের করতে পারবো। এই যে এই গোটা এরিয়াটা, এই যে এরিয়াটা আছে, অর্থাৎ এখানকার যে এরিয়াটা, গোটা এরিয়াটা আছে, এটা কিন্তু আমরা বের করতে পারবো। কিন্তু তখন কিন্তু কঠিন হবে। কিন্তু যদি আমরা ক্যালকুলাস যে পদ্ধতিটা আছে, সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে সেটা বের করতে পারবো। এখন দেখো এখানে আমরা তাহলে কি বললাম, আমরা বললাম যে ক্যালকুলাসটা তোমরা তাহলে বুঝলে কি কি মানে ক্যালকুলাসের ব্যবহারিক প্রয়োগটা তোমরা বুঝলে যে ক্যালকুলাস কি কাজে ব্যবহৃত হয়। এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা জানো এটা একটা এক্স এক্সিস, এটাও এক্সিস, আমরা তোমাদের বললাম। এবার এই যে আমাদের এক্স এক্সিস রয়েছে, এই যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এখানে আমরা এটা দ্বারা তো কিছু করতে হয়। অঙ্কতে এদের যে কাজটা রয়েছে, এখানে এক্স এক্সিস দ্বারা আমরা জিনিস মাপতে পারি। অর্থাৎ এক্স এক্সিস দ্বারা আমরা কি করতে পারি, এক্স এক্সিসের দ্বারা আমরা যে ইন্ডিপেন্ডেন্ট যে আমাদের যে ভ্যালুটা আছে, সেটা আমরা এখানে রাখতে পারি হ্যাঁ, তো এখানে যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আছে, সেটা আমরা মাপতে পারবো এক্স এক্সিস বরাবর। এবার যে ওয়াই এক্সিস আছে, সেখানে তোমরা দেখো এই যে ওয়াই এক্সিস, এখানে আমরা কিন্তু তাহলে ইন্ডিপেন্ডেন্টের অপোজিট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু আমরা এখানে মাপতে পারবো। তাহলে আমরা বুঝলাম এক্স এক্সিসের সাহায্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ওয়াই এক্সিসের সাহায্যে আমরা এক্স এক্সিসের ছাড়া দ্বারা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ওয়াই এক্সিসের দ্বারা আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু মাপতে পারবো। তো এবার দেখো আমি এখানে কিন্তু আরো দুটো জিনিস লিখেছি। কি কি জিনিস? এখানে দেখো লেখা আছে কনজাম্পশন আর আছে ইনকাম। কনজাম্পশন মানে হচ্ছে বলতো কি, কনজাম্পশন মানে হচ্ছে কি ভোগ, আর অর্থাৎ ভোগ মানে তোমরা বুঝতে পারো যে তোমরা ব্যয় করা বা ভোগ করা, আর ইনকাম মানে হচ্ছে আয়। অনেকটা তোমরা বুঝতে পারবে আয় ও ব্যয়, অনেকটা কনজাম্পশন সেরকম, ভোগ ব্যয়। এবার আমি এখানে কেন কনজাম্পশন ও ইনকাম লিখলাম, এই যে আমাদের যে আমাদের যে 2 ডাইমেনশন স্পেসের মধ্যে যে ইনকাম এবং কনজাম্পশন লিখেছি, এখানে কিন্তু আমরা দেখো কনজাম্পশনটা কিন্তু ওয়াই এক্সিস এবং ইনকাম টার্মটা কিন্তু এক্স এক্সিসে লিখেছি। কেন? এখন যদি আমি এটা বুঝতে হয়, তাহলে আমাদের যে বুঝতে হবে যে কনজাম্পশন এবং ইনকামের মধ্যেকার যে সম্পর্ক এসছে, সেটা কিরকম সম্পর্ক। আমি বলতে চাচ্ছি,
মনে করো একজন লোকের আয় হয় দিনে মনে করো 20,000 টাকা। সে ধরা যাক সে 10,000 টাকা মাসে স্পেন্ড করে বা ভোগ করে বা কনজিউম করে। তো তাহলে এই যে ইনকাম হচ্ছে 20,000 টাকা এবং ব্যয় করছে, কনজামশন করছে ও বা কনজিউম করছে ও 10,000 টাকা। এখন ধরা যাক ওর আয়টা বেড়ে গেল, ও আগে 20,000 পাচ্ছে এবং 40,000 পাবে। তখন ধরা যায় যে তার ব্যয় বা যে কনজামশন আছে সেটাও তাহলে বৃদ্ধি পাবে। তাহলে আগে যেমন 20,000 টাকা খরচ করছিল সেখানে, সরি 10,000 টাকা খরচ করছিল সেখানে এখন 20,000 টাকা খরচ করবে। অথবা যদি 20,000 থেকে যে আয়টা ছিল যদি কমে যায়, কমে গিয়ে 10,000 চলে আসে, তাহলে ধরা যায় যে ও 5,000 মানে ওর যে কনজামশন আছে এটা 5,000 নেমে আসবে। এই যে আমাদের যে আয়ের উপর যে ডিপেন্ড করছে এই যে কনজামশনটা, যে আয় বাড়লে কনজামশনটাও বাড়বে এবং আয় কমলে যে কনজামশনটা কমবে, এটা আমরা এখানে দেখেছি। অর্থাৎ যেহেতু আয়ের উপর ডিপেন্ড করছে কনজামশন, তার জন্য কনজামশন রয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ ওয়াই এক্সিস এর মধ্যে, এবং ইনকাম যেহেতু আমাদের ইনকাম কিন্তু ওর উপর যেহেতু মানে কি বলবো ইনকাম হচ্ছে এক কথায় বলতে গেলে স্বাধীন, তার জন্য আমরা এখানে ওয়াই এক্স এক্সিস অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু এটা, এবং আমরা এটা এখানে ইনকামটা আমরা এক্স এক্সিসে মাপছি। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এতক্ষণ সরলরেখার সাহায্যে বুঝলাম। এবার মনে করো এই যে 2 ডাইমেনশনাল যে পেজ আছে এখানে আমি এমন একটা দেখো আমি সরলরেখার পরিবর্তে একটা বক্ররেখা টানলাম। কিরকম? এই দেখো দেখো এরকম কিন্তু হতেই পারে। এবার আমরা করব কি, এই যে আমাদের যে বক্ররেখাটি রয়েছে এই বক্ররেখার উপর আমরা যে কোনো দুটি বিন্দু ধরবো। ধরা যাক এটা আমাদের ধরছি এই বিন্দুটা, এটা আমাদের নাম দিচ্ছি আমরা, এর নাম দিচ্ছি আমরা এ, এবং এখানে আমরা একটা বিন্দু ধরছি যার নাম দিচ্ছি আমরা বি। তাহলে এবার আমাদের তাহলে কি করতে বলেছে, আমার প্রশ্ন আসলো যে এ আমাদের এই যে দেখো এখন আমাদের বললো যে এটা যে এরিয়া বের করো। আগের যে আমরা যে আমি যে আগে যে তোমাদের আপওয়ার্ড মানে যেটা উপরের দিকে যে রেখাটা যাচ্ছিল সেখানে কিন্তু আমরা একটা আয়তক্ষেত্র এবং একটা ত্রিভুজের সাহায্যে বের করা যে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু এটা কিন্তু বের করতে পারবো না। এখান থেকে কিন্তু আমরা একটা চতুর্ভুজ পেতে পারি। দেখো এরকম একটা চতুর্ভুজ আমরা পেতে পারি, কিন্তু আমরা উপরের যে আছে উপরের অংশটা কিন্তু আমরা কোনো মতেই বের করতে পারবো না। তো দেখলে এখন কিন্তু আমাদের বের করাটা কিন্তু অসুবিধা হবে। এবার দেখো এখন যেহেতু আমি একটা বক্ররেখা নিয়ে এসেছি তার জন্য আমি এখন এটা নিচে মুছে দিচ্ছি, ইনকাম করে দিচ্ছি আর কনজামশন মুছে দিচ্ছি। এবার আমরা কিন্তু এখন আমরা যেহেতু আমরা এটা উঁচু নিচু নিয়ে এসেছি তার জন্য আমরা একটা ভেরিয়েবল গুলো মুছে দিচ্ছি এবং একটা নতুন ভেরিয়েবল ধরছি। কি ভেরিয়েবল? দেখো এক্স এক্সিস ইন্ডিপেন্ডেন্ট থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাপবো। তো আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরতে পারি টাইম, অর্থাৎ সময়। সময় আমি মাত্র সময় কারোর উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো টাইম ধরতে পারি। এবং এখানে দেখো ওয়াই এক্সিসে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু আমরা মাপবো। তাহলে ওয়াই এক্সিসে আমরা মাপবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখন এখানে মাপলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে মাপবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এখানে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ধরছি? আমরা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো এইচডিএফসি ব্যাংকের যে শেয়ার মার্কেটে আমাদের যে স্টকটা আছে সেটা কিন্তু আমরা এখানে মাপবো। অর্থাৎ এখানে আমরা টাইম মাপছি এবং এখানে আমরা এইচডিএফসি ব্যাংকে যে শেয়ার প্রাইস আছে সেটা কিন্তু আমরা মাপবো। তাহলে বন্ধুরা এখন কিন্তু আমরা জিনিসটার মধ্যে একটু অঙ্কে তো যাবো এবং অঙ্ক গিয়ে অঙ্কের ভেতরে যাব। এখানে যে অঙ্কটা কাজ অঙ্ক দিয়ে অর্থাৎ ক্যালকুলাসের পদ্ধতিটা ব্যবহার করে কেমন করে আমরা এই যে এরিয়াটা আছে এটা কেমন করে বের করবো, এই যে গোটা যে এরিয়াটা আছে এই গোটা এরিয়াটা কেমন করে বের করবো সেটা আমরা এখন দেখবো। তো এখন দেখো আমি এখানে একটা এই দেখো আমি লিখে দিয়েছি, এই যে লিখে দিয়েছি। এখন বলতো জিনিসটা কিন্তু তোমরা দেখে ভয় পেয়ে যাবে না, এটা কিন্তু খুব সহজ জিনিস, বুঝলে কিন্তু এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এটাকে আমরা গোটা জিনিসটা রয়েছে একে আমরা বলতে পারি যে ক্যালকুলেশনের যে ফান্ডামেন্টাল যে আইডিয়া রয়েছে এটা আমরা বলতে পারি। এখন এখানে দেখো অনেক কিছু লেখা আছে, এইসব লেখাগুলোকে আমরা ধীরে ধীরে বুঝবো এবং এগুলোর সাথে আমরা আজকে পরিচয় করবো। তো প্রথমে চলে আসছি, এখানে দেখো এ এবং বি লেখা। এ এবং বি বলতো কি? এ এবং বি হচ্ছে আমরা যে ওখানে এ এবং বি বিন্দু যে ধরলাম স্থানাঙ্কের হিসাবে সেটা কিন্তু এ এবং বি। আর সবসময় এবং এই দেখো এটা হচ্ছে কি ইন্টিগ্রাল চিহ্ন। ইন্টিগ্রাল চিহ্ন কি? ইন্টিগ্রাল চিহ্ন কিন্তু ইন্টিগ্রেট করে করার অর্থ কি আমাদের
যে এ এবং বি বিন্দুটা রয়েছে এর যে যোগফলকে আমরা কিন্তু এক কথায় কম করে বোঝার জন্য আমরা বলতে পারি যে এটাকে আমরা ইন্টিগ্রাল, এটা কাজটা করে, এবং এ যে কাজটাকে করে ওইটাকে আমরা ইন্টিগ্রেট বলে থাকি। তো ইন্টিগ্রাল করছে কি এ বি এর যোগফলটা আমাদের করছে। এবার দেখো তাহলে আমরা এ ও বি বিন্দুর যে এরিয়া আমরা ইন্টিগ্রেশন করে ওটা বের করতে পারি এই যে ইন্টিগ্রালের সাহায্যে। তো এখন তোমাদের একটা কথা বলে রাখি, এখানে ইন্টিগ্রালের সময় তোমরা যে ইন্টিগ্রাল চিহ্নটা রয়েছে উপরে বি এবং নিচে এটা বসাবে, তোমরা পরে আমি তোমাদের ভালো করে বুঝে দিব। তারপরে এখানে দেখো এফ এক্স লেখা। এফ এক্স কি? তো এফ এক্স তো কি, আমরা যখন তোমরা মনে আছে তোমরা যে আমি যে বললাম তোমাকে প্রথমে যেটা যে কনজাম্পশন এবং ইনকামের মধ্যে যে সম্পর্কটার কথা বললাম, সেই সম্পর্কটাকে আমরা ফাংশনের সাহায্যে যখন দেখাচ্ছি তখন আমরা একে এফ এক্স লিখতে পারি। অর্থাৎ এফ এক্স এর সাহায্যে আমরা যে কনজাম্পশন এবং ইনকামের মাঝখানে যে ফাংশনের যে রিলেশনশিপটা আছে সেটা কিন্তু আমরা বোঝাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু লিখতে পারি সি এখানে তোমরা দেখো সি, তুমি বুঝতে পারছো যে সি হচ্ছে কি আমাদের কনজাম্পশন, এবং ওয়াই বলতে কি ইনকামকে অঙ্কের ভাষায় কিন্তু ওয়াই বলা হয়। তো এটা হচ্ছে কি আমাদের ইনকাম। এটাকে আবার তোমরা ওই কি বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝে বসো না, এটা কিন্তু আমাদের ইনকাম। ওকে, তা এটা কিন্তু আমাদের যে রিলেশনটা আছে কনজাম্পশন এবং ইনকামের মধ্যে যে রিলেশনটা আছে, যে ফাংশনাল রিলেশনটা আছে, সেটাকে কিন্তু আমরা এমন করে লিখে বোঝাতে পারি। তো এটা বুঝলাম। তাহলে দেখো আমরা তাহলে এতক্ষণ ইন্টিগ্রাল বুঝলাম, ইন্টিগ্রাল কি জিনিস, বি এ কোথায় বসে সেটা বুঝলাম, তারপর আমাদের এফ এক্স যে ফাংশন আছে ওটা বুঝলাম। এবার ডিএক্সটা বন্ধুরা আমি তোমাদের পরে আরো ভালো করে বোঝাবো। এখন তোমরা মনে রাখো যে এখানে আমাদের ডিএক্সটা বসাতে হবে। আমি এর মধ্যে একটু এত বেশি গভীরে যাচ্ছি না, তোমরা শুধু এখন বুঝে রাখো যে ডিএক্সটা আমাদের এখানে বসাতে থাকে। ওকে, তো এটা গেল। এবার ইকুয়াল টু চিহ্ন বসবে। এবার দেখো এই যে এফ এখানে আছে বি মাইনাস এফ এ। ওকে, তো এই যে এফ বি এবং মাইনাস এফ এ, এদেরকে আমরা কি বলি? এই যে গোটা যে এফ বি আছে এটার একটা নাম আছে, একে বলে অ্যান্টি ডেরিভেটিভ। এখন দেখো এখানে কিন্তু আমরা একটা নতুন শব্দ পেয়ে গেছি, অ্যান্টি ডেরিভেটিভ। এখন আমরা কিন্তু এতক্ষণে যে কি শিখলাম, ওকে, তো এখন আমি তোমাদের এটাকে বলে নিই। তো আমি যেটা বললাম এটা অ্যান্টি ডেরিভেটিভ, কিন্তু এখানে দেখো বি লেখা আছে, তো আমরা বলবো অ্যান্টি ডেরিভেটিভ অ্যাট বি। এবার দেখো মাইনাস চিহ্ন, তারপর আছে এখানে আবার একই জিনিস হবে, বলতো কি অ্যান্টি ডেরিভেটিভ অ্যাট এ। ওকে, বুঝলে? তাহলে এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অ্যাট বি এবং অ্যান্টি ডেরিভেটিভ অ্যাট এ। ওকে, তো এখন আমাদের একটা কোশ্চেন হতে পারে অ্যান্টি ডেরিভেটিভ কি, যেটা নতুন এর শব্দ। এখন দেখো আমাদের এই অ্যান্টি ডেরিভেটিভটা কিন্তু এক কথায় কিন্তু ইন্টিগ্রেশন কি করে আমি বলছি তোমাদের। দেখো যদি আমরা কোনো একটা এরকম একটা কোনো আমরা অঙ্ক যখন করবো তখন অঙ্কের মধ্যে গেলে, এখন দেখো অঙ্কে যাওয়ার আগে তোমরা এখানে খুব ভালো জিনিস পেয়ে যাবে যে আমাদের একটা উদাহরণ আমাদের অলরেডি ধরা আছে যে কনজাম্পশন এবং ইনকামের মধ্যে যে আমাদের ফাংশনটা আছে আমরা কিন্তু লিখে নিয়েছি ইকুয়াল টু এফ ওয়াই, অর্থাৎ এফ ওয়াই এটা লেখা আছে। এখানে আমরা জিনিসটা বলবো। এখন দেখো এই যে গোটা জিনিসটাকে আছে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করার পরে যেটা আমরা পাবো সেটাকে যদি আমরা আবার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা যেটা জিনিসটা আবার আমরা কিন্তু ফাংশনটা পাবো, অর্থাৎ এই জিনিসটাকে আমরা কিন্তু আবার ফিরে পাবো। বড় জিনিসটা কিরকম, আমরা মনে করো এটাকে আমরা ডেরিভেটিভের মাধ্যমে এমন করে এরকম করলাম, তারপর আবার ইন্টিগ্রেশনের সাহায্যে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসলাম। ওকে, তো এখানে আমাদের কিন্তু ইন্টিগ্রালে কাজ করছে এখন, এবং তাই আমরা একে ইন্টিগ্রালকে বা ইন্টিগ্রেশনকে বা অ্যান্টি ডেরিভেটিভ বলে থাকি। এবার আমরা কিন্তু একটা নতুন শব্দ পেলাম, একই শব্দ ডেরিভেটিভ। যেহেতু তোমরা দেখলে অ্যান্টি ডেরিভেটিভ যেহেতু ওকে বলছে, তো ডেরিভেটিভ এর উল্টাটা হবে। ডেরিভেটিভ বলতো কি, যখন কোনো ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আছে সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে এক ইউনিট চেঞ্জের ফলে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যে চেঞ্জ হবে তাকে আমরা বলবো যে কি বলে, তাকে আমরা কিন্তু ডেরিভেটিভ বলে থাকবো। এক ইউনিট মানে এক একক, বুঝে তোমরা আগে শুনেছো এক ইউনিট মানে কি। তো আমরা এখন এটাকে একটা উদাহরণের সাহায্যে বুঝবো। তো আমরা এখানে দেখো আমি যেহেতু তোমাদের বললাম এক ইউনিট চেঞ্জের ফলে, তাহলে আমরা এখানে প্রথমত যে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, অর্থাৎ আমরা লিখতে পারি ডি এবং সি আছে, ডি এবং সি বাই ডি ওয়াই। এটা হচ্ছে কিন্তু দেখো ডিওয়াই এক ইউনিট চেঞ্জের ফলে যে আমাদের যে এই যে কনজাম্পশন বা ভোগ ব্যয়ের যে পরিবর্তন হচ্ছে তাকে আমরা ডেরিভেটিভ, ডিটা ডেরিভেটিভ বোঝাচ্ছে।
তাহলে এইটুকু তোমরা তাহলে বুঝলে। তো বন্ধুরা, এখন আমি কিন্তু অঙ্ক একটু তোমাদের বোর্ডে করে দেখাচ্ছি। এখানে আমাদের সামনে চলে আসছে একটা অঙ্ক, দেখো ইন্টিগ্রাল এক্স ডিএক্স। এইটাকে এখন যদি আমরা সলভ করবো, কেমন করে সলভ করবো ওটা আমি তোমাদেরকে বলি। আগে দেখো আমাদের যে দু রকমের এরকম অঙ্কটা হয়, একটা হতে পারে আমাদের এটা যেমন দেখো ইনডিফিনিট ইন্টিগ্রাল, এবং একটা হতে পারে ডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট ইন্টিগ্রাল এখানে আছে, দেখো কেন একে ইনডেফিনিট ইন্টিগ্রাল বলবো। দেখো তোমরা কিন্তু আগে দেখছি এখানে এ এবং একটা বি ছিল, তো এখানে কিন্তু এ এবং বি, সরি উপরে বি হবে, বি এবং এটা নেই। তাহলে যেহেতু এখানে বি এবং এ নেই, তাই আমরা কি বলবো ইনডেফিনিট যে ইন্টিগ্রাল। কিন্তু আবার যদি ওখানে আবার যদি আমাদের বি এবং এ চলে আসতো, তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল। উল্টা ইনডেফিনিট উল্টা, সরি আমাদের যে ইনডেফিনিটের উল্টা ডেফিনিট। তো এইটা বুঝলেন। এবার দেখো এখন এক্স ডিএক্স আছে, এখানে ইন্টিগ্রাল এক্স ডিএক্স। এখন আমরা এটা একটা অঙ্কের ফর্মুলা, যেহেতু তোমরা জানো ফর্মুলার সাহায্যে আমরা করবো, সেই ফর্মুলাটা আমরা এখানে দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা। অর্থাৎ এখানে কি ফর্মুলাটা রয়েছে, এখানে রয়েছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ। এখানে এনটা কিন্তু অন্য সংখ্যা হতে পারে, এন এর মান 1 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, আমরা এন এর মানটা জানি না, আমরা এন লিখলাম। এবং ওর সাথে অর্থাৎ কি এক্স এর পাওয়ারটা হচ্ছে এন, অর্থাৎ যে সংখ্যাটাই হোক তার সাথে প্লাস 1 করতে হবে, এবং এক্স এর নিচে বাই দিয়ে এন লিখতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা আছে আগে। তাহলে এখন আমরা এই অঙ্কটাকে কিন্তু করে দেখাচ্ছি তোমাকে। তাহলে দেখো আমরা এখানে কি চিহ্ন দিয়েছি। তো দেখো আমি এখানে অঙ্কটা তোমাদের করে দিয়েছি এবং করে তোমাদের এখন বুঝাচ্ছি। এখন দেখো আমাদের তোমাদের যেমনটা বললাম তোমাদের, যে কি বললাম তোমাদের বলতো, আমরা যে এক্স আছে এখানে, এক্স এর জন্য সূত্রটা দেখো এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন। তো আমাদের এখানে দেখো এক্স এর সামনে যে সংখ্যা থাকবে সেটা কিন্তু আমাদের এন এর মান হবে। এক্স এর সামনে কিছু নেই, অর্থাৎ 1 রয়েছে, কিছু নেই মানে 1 রয়েছে। সুতরাং এক্স এর সামনে যেহেতু 1 রয়েছে, তো দেখো এখানে যেহেতু আমাদের যে কিছু নেই অর্থাৎ 1 আছে। এখন দেখো আমরা যখন অঙ্কটা করব তখন আমাদের সামনে যেটা থাকবে সেটাকে আমরা ইন্টিগ্রাল চিহ্নে বাইরে নিয়ে আসবো। যেহেতু 1 যেহেতু কোনো মান নেই, অর্থাৎ 1টাকে আমরা ধরছি না, তার জন্য কিছু লিখলাম না। এবার দেখো এক্স এর মাথায় এখন দেখো কি রয়েছে, এক্স এর মাথায় রয়েছে আমাদের 1, কিছু নেই মানে 1। সূচকে তোমরা পড়েছো যে কিছু নেই মানে 1। তাহলে আমাদের এখানে যে যেহেতু ওর মাথায় পাওয়ারটা রয়েছে 1, তার জন্য আমাদের এন এর মান আমরা পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 1। ওকে, এই আমাদের যে অঙ্কটা সেখানে আমরা এন এর মান কিন্তু পেয়ে যাচ্ছি 1। তো যেহেতু সূত্র অনুযায়ী আমাদের এন এর সাথে প্লাস 1 হবে, তো 1 এর সাথে 1 যোগ হবে, এবং নিচে আমাদের কিন্তু এন যোগ থাকবে, তার নিচে একটা 1 চলে আসবে। এবং এখানে একটা প্লাস সি আছে। প্লাস সি বলতো কি, প্লাস সি এটা একটা কনস্ট্যান্ট, যে আমাদের যে কনস্ট্যান্ট যে টার্মটা আছে এটা বোঝানোর জন্য আমরা প্লাস সি এখানে দিচ্ছি। ঠিক আছে, তো এই দেখো এখানে দেখো আমরা কি করলাম, তাহলে 1 দিলাম, এবং দেখো এখানে 1 যেহেতু আছে 1টা আমি লিখলাম, এবং 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়ে গেল, অর্থাৎ এক্স স্কোয়ার। এবার আমি এখানে একটু বলি, প্লাস সিটা আমি যে দেখলাম এটা যে কনস্ট্যান্ট টার্ম, কিসের কনস্ট্যান্ট টার্ম, যে আমাদের যে ইন্টিগ্রাল করব বা ইন্টিগ্রেশনটা করলাম, এটা কিন্তু আমাদের সেই ফাংশনে নিয়ে যাচ্ছে, এবং ফাংশনটাকে যে কনস্ট্যান্টটা বোঝানোর জন্য আমরা প্লাস সি এখানে দিয়েছি। ওকে, তাহলে দেখো কত সহজে আমরা একটা অঙ্ক এবং একটা সূত্রের সাহায্যে আমরা একটা সুন্দরভাবে অঙ্ক করে ফেললাম। যে অঙ্কটা এত একটা কঠিন মনে হচ্ছিল, সেটা খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম, এবং এটাই হচ্ছে উত্তর। তা তোমরা একটা সূত্র এখানে পেয়ে যাচ্ছ, এই সূত্রটাকে একটু মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। সূত্রটা কি, এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন, এবং এনটা হচ্ছে যেটা পাওয়ারে যেটা থাকবে সেটা। তো এখন আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, এবং ওটাও তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন দেখো আমরা একটা নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। অঙ্কটা দেখো কি লেখা আছে, ইন্টিগ্রাল ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ফার্স্ট ব্র্যাকেট শেষ ডিএক্স। অঙ্কটা কিন্তু আগের তুলনায় বড়, কিন্তু আগের তুলনার মতো আগের যে অঙ্কটা ছিল তার মধ্যে কিন্তু সহজ, বুঝলেই সেটা সহজ। এখন দেখো আমাদের এই যে ইন্টিগ্রালের পরে যে ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাগুলো আছে, এখানে আমাদের লাস্ট আছে ডিএক্স ব্র্যাকেটের মাধ্যমে, অর্থাৎ ডিএক্স এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, এবং এর সাথে গুণ হবে, যেটা আগেরটা মানে ডিএক্স এর জন্য গুণ হয়েছিল। এখন দেখো আমরা যেহেতু ইকুয়াল টু চিহ্ন দিচ্ছি, ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পর আমরা যেমনটা দেখো ইন্টিগ্রাল লিখলাম। ওকে, ইন্টিগ্রাল লিখলাম, তারপরে আমরা দেখো কি লিখলাম, এখানে এক্স স্কোয়ারের সাথে আমি যেমনটা তোমাদের বললাম ডিএক্স গুণ করলাম, তাই লিখলাম এক্স স্কোয়ার ডিএক্স, মাইনাস দিলাম। মাইনাসের পর যেহেতু এখানে আমরা একসাথে দেওয়া আছে, এটা আমরা ভাঙিয়ে নিলাম, তোমরা বলতে পারো যে তেমন কিছু করিনি, শুধু ভাঙিয়েছি কিন্তু। তো ইন্টিগ্রাল চিহ্নটা আবার বসালাম, কারণ এখানে একই ব্র্যাকেটের সাথে ছিল, আমরা এখানে আবার লিখলাম, লিখিয়ে 5x লিখলাম, আবার ডিএক্স গুণ করলাম,
তাহলে না 5x dx। এবার আমরা প্লাস দিলাম, কারণ প্লাস চিহ্ন আছে। তারপর আবার আমরা ইন্টিগ্রাল চিহ্ন দিলাম, কারণ এখানে আছে, এবং 6 দিলাম, তার সাথে dx গুণ করলাম। ওকে, এইটুকু বুঝতে পারলে? এইটা আমি কিছুই না, শুধু ভাঙলাম আমরা। এবার আমরা আসল যে স্টেপটা, সেটা আমি 3rd নাম্বার যে স্টেপ আছে সেখানে যাচ্ছি। এখন দেখো এক্স স্কোয়ার সাথে যখন ডিএক্স গুণ করছি, তাহলে দেখো আমরা সূত্র অনুযায়ী 2 আসে মাথায়, তার সাথে 1 যোগ হবে, তাহলে এক্স কিউব হয়ে যাবে। এবং তোমরা যত জানো নিচে এন হবে আমাদের পাওয়ার হিসেবে, তাহলে এখানে আমাদের 2, তো 2 নিচে নেমে আসছে, তাহলে আমাদের হয়ে এসেছে এক্স কিউব বাই 2। ওকে, সামনে 1 রয়েছে, একে মানে মাননি, যেহেতু তোমাদের বললাম আগে চলে যাবে, সেটা পরে তোমার আমাকে বোঝা বুঝছি। এখানেই আছে, যেমন মাইনাস দিলাম। মাইনাসের পর এখন দেখো এক্স এর সামনে কিন্তু 5 আছে, এই 5টা এই ইন্টিগ্রাল চিহ্ন বাইরে চলে আসবে, কারণ 5 এর কনস্ট্যান্ট। এখানে আমি স্টেপটা দিলাম না। তোমরা যদি বড় কোনো স্টেপটা করতে চাও, তখন 5x টাকে, যে 5টা আছে, এই 5টাকে আমরা এটা বাইরে নিয়ে আসবো, আর হিসাবে লিখবো। ওকে, তো আমরা এখানে লিখলাম না, কারণ আমি বাইরে আনবো কেন, কারণ এটা কনস্ট্যান্ট। ওকে, আমি তাহলে তোমার দেখা দিচ্ছি এক্স এর মাথায় 1 আছে, 1 এর সাথে আমাদের সূত্র অনুযায়ী 1 এর সাথে 1 যোগ হবে, এক্স স্কয়ার হয়ে গেল, নিচে 1 আমরা লিখলাম না, 5x স্কয়ার এসে গেল, প্লাস আসলো 5 এর সাথে আমাদের আসছে 6x। 6x কেন আসলো? 6x এর যখন কোনো কিছু থাকলো না, তখন আমরা যখন ডিএক্স গুণ করলাম, তখন আমাদের 6x পেয়ে যাচ্ছি, প্লাস সি কস্টের যে টার্মটা আছে এটা বোঝানোর জন্য। এবং আমরা খুব সহজেই আরেকটা বড় অঙ্ক আমরা একদম ক্লিয়ার করে ফেলেছি। তো দেখো কত সহজে আমরা ক্যালকুলাস আরেকটা অঙ্ক ক্লিয়ার করে ফেলেছি। আশা করি তোমরা মানে যে ছোট ভিডিওটার সাহায্যে বুঝতে পেরেছো ক্যালকুলাসের যে অল্প কিছু। এবং আমি আরো অনেক সূত্র রয়েছে, সেই সব সূত্র নিয়ে আমি পরে আরো ভিডিও বানাবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। আজকের জন্য এতটুকু রাখছি, আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।